কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছে না কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য। দাম নির্ধারণ না করে উন্মুক্ত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। ঋতুচক্রে আবারও হাজির বর্ষা, প্রকৃতি হবে স্নিগ্ধ, সিক্ত হবে তপ্ত নগরী। আতঙ্ক শুধু খানাখন্দে ভরা সড়ক আর জলাবদ্ধতা নিয়ে। গ্যাস সংকটে থমকে আছে খুলনার শিল্পায়ন। ভোলার গ্যাস আগে রাজধানীতে নেয়ার পরিকল্পনায় নিরাশ স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তারা। সিলেট নগরীতে বাড়ছে বিশুদ্ধ পানির সংকট, চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। নগরবাসীর দুর্ভোগ চরমে। রাতভর ইরান ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। একে অপরের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে দুই দেশ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। সরকার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিলেও এ নিয়ে অসন্তোষ কাটছে না। প্রাথমিক ধাপে সস্তায় চামড়া বিক্রি করতে বাধ্য হন মৌসুমি ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের দাবি চামড়ার দাম উন্মুক্ত করে দেওয়ার। তবে ট্যানার্স অ্যাসোসিয়েশন মনে করে উন্মুক্ত নয়, বরং মানভেদে চামড়ার দাম নির্ধারণ করার পাশাপাশি প্রয়োজন সরকারিভাবে সংরক্ষণাগার বৃদ্ধি করা। সাজিদ আরাফাতের প্রতিবেদন। চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ শেষ হতেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা চামড়া নিয়ে বাড়ে ব্যস্ততা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর সারা দেশে পশু কোরবানি হয়েছে 91,36,000-এরও বেশি। 2024 সালে পশু কোরবানির পরিমাণ ছিল 1,01,00,000-এরও বেশি, আর 2023 সালে এই পরিমাণ ছিল 1,06,00,000-এর বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, এবার পশু কোরবানি কমেছে প্রায় 15%। পাশাপাশি সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি করতে না পারায় অসন্তুষ্টি রয়েছে মৌসুমি ব্যবসায়ীদের মাঝে। প্রতি বছর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে সরকার, তবে ঠিক করা হয় না লবণবিহীন চামড়ার দাম। ফলে প্রাথমিক ধাপে এই চামড়ার ন্যায্য মূল্য পান না অনেকেই। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় জমা হওয়া চামড়া বাধ্য হয়ে সস্তায় বিক্রি করতে হয়। ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংগঠনগুলো বলছে, এবছর অন্তর্বর্তী সরকার চামড়ার দাম কিছুটা বাড়ালেও সুবিধা পাচ্ছে না অনেকেই। আমাদের এখানে 2 হাত বদল হওয়ার পর একেবারেই সীমিত কিছু লাভ থাকে, আদারওয়াইজ টোটাল অ্যাবসোলুটলি আপনার বিজনেসের আয়, ব্যয়, ইন্টারেস্টেড, বেনিফিট, সমস্ত এনজয়, মজা, টেস্ট এটা ট্যানারির মালিকদের কাছে, আমাদের কাছে না। রেট বেঁধে দেওয়াটা ভালো, উন্মুক্ত যদি করে দেন, সিজনাল ব্যবসায়ী কী দামে কিনবে কিন্তু তারা জানে না, এবং আড়তদাররা কী দামে কিনবে সিজনাল ব্যবসায়ী জানে না। চামড়ার দাম বেঁধে দেয়া নিয়েও রয়েছে ভিন্ন মত। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন দাম নির্ধারণের পক্ষে থাকলেও ঈদ মৌসুমে দাম উন্মুক্ত রাখার পক্ষে অনেকেই। সরকারের আগামীতে যাতে লবণবিহীন চামড়ার দাম এবং লবণযুক্ত চামড়ার দাম দুইটাই আপনার নির্ধারণ করে দেয়, তাহলে আপনার মৌসুমী ব্যবসায়ীদের বুঝতে আর অসুবিধা হবে না। বাংলাদেশে এই কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ পরবর্তী সময়ে আমরা যেটা দেখছি, এটা সুফলের চাইতে আমরা কুফলটাই বেশি আমার দিক থেকে পরিলক্ষিত হচ্ছে। আমার কাছে এটা মনে হয় যে চামড়ার মূল্য নির্ধারণটা এটা না করাই সমীচীন। এদিকে কাঁচা চামড়ার গুণগত মান ঠিক রাখতে সংগ্রহকারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইনসেন্টিভ দেওয়া উচিত একেবারে কাঁচা চামড়ার উপরে, যাতে করে এটা প্রান্তিক পর্যায়ে টাকাটা যায় এবং প্রান্তিক পর্যায়ে একেবারে নেহায়েত গরিব মানুষ যারা এটার সুবিধাভোগী, তারা যেন এই সুবিধাটা পায়, তারাই তখন এই বিষয়টাকে খুব কেয়ারফুল হবে এবং তারাই চামড়ার যত্ন নেবে এবং চামড়াটাকে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা নেবেন। সরকার এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছেন, যেমন এই বছরে 30,000 টন লবণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, কিন্তু বিতরণ করার পরেও আমরা কিন্তু সেই ফলটা আমরা সেভাবে পাইনি। এটার একমাত্র কারণ হচ্ছে যে এই মূল্য নিয়ে এই যে বিভিন্ন ছলাকলা হচ্ছে। দেশে সারা বছর যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার প্রায় 50 থেকে 60% সংগ্রহ করা হয় ঈদ মৌসুমে।
ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে এবছর ৮০ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা তাদের। দাম নিয়ে সন্তুষ্টি থাকলেও কাঁচা চামড়া সংরক্ষণে লবণের সরবরাহ বাড়ানোর দাবি তাদের। আমরা অদক্ষ শ্রমিকদের চামড়া ছাড়াচ্ছি, চামড়া গুণগত মান নষ্ট করছি, আমরা ছুরি দিয়ে চামড়াগুলোকে ফুটো করছি। এইখানে এটার পরে আবার দেখা যাচ্ছে যে প্রিজারভেশনের একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে কিন্তু দীর্ঘ সময় এটা আপনার রাখতে পারে, এবং যারা এই যে চামড়া বিক্রেতা তারা কিন্তু আপনার ধাপে ধাপে ট্যানারি মালিকদের কাছে একটা ভালো দামে আপনার চামড়াটা বিক্রি করতে পারে। তো আমি মনে করি যে সরকারের উচিত বিভাগীয় শহরগুলোতে, প্রধান শহরগুলোতে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা এবং আধুনিক স্লটার হাউস তৈরি করা। চামড়া শিল্পের ওপর নির্ভর করে দেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ৯ লাখ মানুষ জীবিকা নির্বাহ করছে। ২০৩০ সালে চামড়ার বাজারের আকার $৭৩৮ বিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে কমছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। এমন বাস্তবতায় কমিশন গঠন করে চামড়া শিল্পের উন্নয়নে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বর্ষার প্রথম দিন আজ দাবদাহ পেরিয়ে বরিশধারা স্বস্তি নিয়ে এসেছে নগরবাসীর জীবনে। গাছের ভেজা সবুজ পাতা আর মেঘলা আকাশ মনকে প্রশান্তি দিলেও রাজধানীবাসী কিছুটা আতঙ্কিত থাকে এই আশারেই। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি, মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, সড়কের খানাখন্দ, বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে বাড়ে দুর্ভোগ। কবে কাটবে নগরবাসীর বর্ষা জর্জরিত এই দুর্দশা, জানতে চেয়েছেন তানজিলা খান মিম। বর্ষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে করো পরিচয়। বৃষ্টি বন্দনা ভালোবাসে, অথচ আষাঢ়ের পয়লা দিনে এই গান মনে বাজে না। এমন কি কোনো প্রেমিক আছে, অথবা আছে কি কেউ যার মনে পড়ে না রবি ঠাকুরের লেখা এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে, তপনহীন ঘন তমসায়। বৃষ্টিকে ভালোবাসা শিখিয়েছিলেন এই কবি সাহিত্যিকরাই। তবে ভালোবাসার কতটুকু উপলব্ধি করতে পারেন ব্যস্ত নগরবাসী? গরম দূর করে বর্ষা মৌসুমে প্রচণ্ড দাবদাহের মাঝে বৃষ্টি দুদণ্ড স্বস্তির পরশ আনলেও রাজধানীবাসীর কাছে বৃষ্টি এক আতঙ্ক আর ভোগান্তির নাম। বরিশধারা উপভোগের বদলে তখন ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটানো। প্রতি বছর সড়ক সংস্কারের নামে রাস্তা খোঁড়াখুড়ি, টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি, সড়কে যানবাহন সংকট, অতিরিক্ত ভাড়া আদায়, সবই যেন এক বর্ষণ মুখর দিনে অভিশাপ হয়ে নেমে আসে ঢাকাবাসীর কপালে। ঢাকা শহরের গুলশান বনানী ধানমন্ডি এরিয়া ছাড়া প্রায় সমস্ত এলাকাতেই এই খোঁড়াখুঁড়ি, এই কাটাকাটি বর্ষাকালে শুরু হয়। মানে কেন বর্ষা ঋতুটাকে খুঁজে নেওয়া হলো এই রাস্তা মেরামতের জন্য, এটা আসলে আমাদের বোধগম্য নয়। নগরে বৃষ্টি হবে, বৃষ্টিকে তো আমরা কখনোই থামায় রাখতে পারবো না। আমাদের যেহেতু বর্ষা একটি প্রধান ঋতু, এই ঋতুতে বৃষ্টি হওয়াটাই খুবই স্বাভাবিক। প্রকৃতির বিরুদ্ধে আমরা কখনোই দাঁড়াতে পারবো না, বৃষ্টিকে আমরা ঠেকিয়ে রাখতে পারবো না। কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা তো আমাদের উন্নত করা দরকার। বৃষ্টির মাত্রা যতই বাড়তে থাকে বাড়ে জলাবদ্ধতা, বাড়ে সড়কের যানজটও। এছাড়াও শহরের ড্রেনগুলোর মুখ বন্ধ রাখায় মুষলধারে বৃষ্টিতে প্লাস্টিক, পলিথিন, বোতল, কাগজ সহ নানান ময়লা আবর্জনা ড্রেনে পড়ে থাকায় পানিও নামতে পারে না। ফলে এই ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, ড্রেন পরিষ্কার না রাখা, অপরিকল্পিত নগরায়ন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য লোক দেখানো পরিকল্পনাহীন খোঁড়াখুঁড়ির ফলে নাগরিক দুর্ভোগের অপর নাম এখন বর্ষা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন নগরবিদরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যারা রাজধানীর দায়িত্বটা নিয়েছেন, তারা একটা পরিকল্পিত নগরীর শুধু আবাসন সমস্যা না, তার সাথে এই যে ইউটিলিটি লাইনের পরিষেবাগুলি দেওয়ার জন্য যে কমন ডাক্টিং ফ্যাসিলিটি লাগে, সেটা কখনো তারা ভাবেননি। যার কারণে কিন্তু এখন প্রতিটা সংস্থা দাতা গোষ্ঠীর অর্থায়নে যখন ফান্ড রিলিজ হয়, তারপরেই কিন্তু মেয়রের কাছে অনুমোদন নিয়ে তারা বর্ষা হোক শীত হোক, যখন অনুমোদনটা পান তখনই কিন্তু কাজটা করতে গিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেন।
এরপরও প্রকৃতির বুকে বর্ষা আসে ধুলা ময়লা ধুয়ে দিতে, পাতে ওঠে ইলিশ খিচুড়ি। কোনো এক ছুটির দিনের অলস দুপুরে এভাবেই নগরবাসীর জন্য বৃষ্টি উপভোগেরও হয় কখনো কখনো। তানজিলা খান মিম, এখন, ঢাকা। এবার ঘরে ফেরার প্রসঙ্গ। ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জের বাস কাউন্টার ও মহাসড়কে বেড়েছে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ। ট্রাক ও পিকআপে করেও কর্মস্থলে ফিরছে অনেকে। এ নিয়ে আরো জানাতে কড্ডার মোড় থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন। রাত্রি আজও কিন্তু জীবিকার তাগিদে কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে এই ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের এই কড্ডার মোড়ে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোর চাপও কিন্তু মহাসড়কে রয়েছে। আমরা ভোর থেকে দেখেছি যে যারা গতকাল যেতে পারেনি ঢাকা, তারা কিন্তু আজ ভোর থেকে এই মহাসড়কে ভিড় করছে এবং বাসের জন্য অনেককেই আমরা কাউন্টারে অপেক্ষা করতে দেখেছি। তবে গতকাল কিন্তু ছিল সব থেকে বেশি ভিড়। এক প্রকার বলা চলে যে গতকাল যাত্রীদের উপচে পড়া যেমন ভিড় ছিল, তেমনি মহাসড়কেও কিন্তু যানবাহনের তীব্র চাপ ছিল, যে কারণে আসলে কালকে দিনভর কিন্তু এখানে যারা যাত্রীরা ঢাকার দিকে ফিরেছেন তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তার কারণ যে গতকাল যাত্রীদের চাপের তুলনায় যানবাহনের সংখ্যা অনেকটাই কম ছিল। পাশাপাশি যমুনা সেতুতে দীর্ঘ একটি যানজটে পড়তে হয়েছে, যে কারণে প্রচুর ভোগান্তি নিয়েই কিন্তু ফিরতে হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় 52,000 যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,48,34,000 টাকার মতো। বুঝতে পারছেন যে এই ফিরতি পথে কিন্তু এটি সর্বোচ্চ যানবাহন পারাপার। তবে আজ ভোর থেকে কিন্তু গতকালের থেকে যানবাহনের চাপ যেমন কমে এসেছে, যাত্রীদের চাপও কিন্তু অনেকটাই কমে এসেছে। তবে দুর্ভোগের কথা যদি বলি, যে গতকাল আমরা দেখেছি যে ঢাকা এবং চান্দুরার ভাড়া 800 থেকে 1200 টাকা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে আদায় করেছে পরিবহন সংশ্লিষ্টরা। তবে আজ কিন্তু সেই বাড়তি ভাড়ার এটাও কিন্তু কমে এসেছে। আজ স্বাভাবিকের থেকে কিছুটা বেশি ভাড়া চাচ্ছে পরিবহন সংশ্লিষ্টরা, এমনটাই কিন্তু আমাদেরকে যাত্রীরা বলছেন। তবে যেহেতু ঈদের ফিরতি পথে আসলে ঢাকা থেকে যখন বাড়িতে ফিরেছে তখনও যেমন দুর্ভোগ নিয়ে ফিরেছে, এবারও কিন্তু কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ নিয়ে কিন্তু কর্মস্থলে ফিরতে হয়েছে। তবে সর্বোপরি বলা যায় যে এবারের উত্তরের মানুষের ঈদ যাত্রা কিন্তু দুর্ভোগের ছিল। তো রাত্রি এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ। সিরাজগঞ্জের বাস কাউন্টার ও মহাসড়কে বেড়েছে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিফাত রহমান। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। অনিশ্চয়তায় খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কার্যক্রম, এতে থমকে আছে এই অঞ্চলের শিল্পায়ন, বন্ধ হয়ে পড়ে আছে হাজার কোটি টাকার প্রকল্প। ভোলা থেকে উত্তোলিত গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে খুলনায় সরবরাহের খবর আসার আলো জাগিয়েছিল। তবে পেট্রো বাংলার সিদ্ধান্তে ভোলার গ্যাস আগে ঢাকায় নেয়ার সিদ্ধান্তে খুলনায় গ্যাস আসার সম্ভাবনা ফিকে হয়ে আসার শঙ্কায় স্থানীয়রা। রামিম চৌধুরীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হেলাল মোল্লা। এক সময়ের শিল্পনগরী খুলনা হারিয়েছে জৌলুস। পাট ও পেপার মিল বন্ধ হওয়ার পর নতুন করে গড়ে ওঠেনি তেমন বড় কোনো ভারী শিল্প কারখানা। বড় প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গা, উন্নত যোগাযোগ ও দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর থাকার পরও আগ্রহ নেই বিনিয়োগকারীদের। গ্যাসের সরবরাহ না থাকাকেই এর কারণ হিসাবে দেখছেন ব্যবসায়ীরা। ইনভেস্ট করবো কৃষির উপর বেস করে। আমাদের এনার্জি সেক্টরে তো সমস্যা। আমরা তো ওই ডিজেল দিয়ে ইঞ্জিন চালায় তো আমরা বড় বড় ইনভেস্টমেন্ট করে বড় বড় প্রোডাকশনে আমরা আসতে পারবো না। খুলনার শিল্পকে আমরা সমৃদ্ধ করতে হলে, খুলনার শিল্প অঞ্চলকে পূর্বের অবস্থায় ফিরে আনতে হলে গ্যাস লাইন এখানে আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস না আসার কারণে যে শুধুমাত্র শিল্প খাতের ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়। এখানে গত কয়েক বছরে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে হাজার কোটি টাকা খরচ করে। তার মধ্যে কিছু কিছু প্রকল্প এখন বন্ধ হয়ে আছে, আবার কিছু কিছু প্রকল্প খুঁড়িয়েই চলছে।
জ্বালানির সরবরাহ নিশ্চিত না করেই খুলনায় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বিগত সরকার। খুলনায় 5টি বিদ্যুৎ কেন্দ্রের 3টি গ্যাসের উপর নির্ভরশীল। এর মধ্যে নগরীর খালিশপুর এলাকায় প্রায় 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রূপসা 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। অথচ গ্যাসের অভাবে একদিনও চলেনি বিদ্যুৎ কেন্দ্রটি। গ্যাসের অভাবে অলস পড়ে থেকে নষ্ট হওয়ার পথে 8,000 কোটি টাকার এই প্রকল্প। এছাড়া খুলনার 230 ও 336 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দুটি গ্যাসের অভাবে চলছে হাই স্পিড ডিজেলে। এতে প্রাকৃতিক গ্যাসে বিদ্যুৎ উৎপাদনের ইউনিট প্রতি 5 টাকা খরচ পড়লেও ডিজেলে বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ছে প্রায় 20 টাকা ইউনিট। দক্ষিণাঞ্চলের 21 জেলায় গ্যাস সরবরাহের দায়িত্ব রয়েছে পেট্রোবাংলার আওতাধীন সুন্দরবন কোম্পানির। শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের লক্ষ্যে 2012 সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত 165 কিলোমিটার পাইপলাইন স্থাপন করে প্রতিষ্ঠানটি। নির্মাণ করা হয় ট্রান্সমিশন ল্যান্ডফিল্ডও, কিন্তু এক যুগ কেটে গেলেও সরবরাহ শুরু হয়নি। সবশেষ ভোলায় উত্তোলিত গ্যাস বরিশাল হয়ে ঢাকা ও খুলনায় সরবরাহের সিদ্ধান্তে অনেকটা আশায় বুক বাঁধেন খুলনাবাসী। তবে খুলনার প্রয়োজনীয়তা কম এমন কথার উপর ভিত্তি করে পাইপলাইনে গ্যাস সরবরাহের কার্যক্রম পেছানো হয়েছে। খুলনাতে আসলে কানেকশন দেওয়ার জন্য অলরেডি কিন্তু একটা পাইপলাইন প্রক্রিয়ার মধ্যে আছে এবং সেটা অলমোস্ট 90%, 85 থেকে 90% হয়ে গেছে। আমাদের একটা ক্রসিং আছে, রেল ক্রসিং, ওইটা শেষ হলে আমরা আশা করি ওখানে আমরা অথরিটিকেও এটা অলরেডি জানিয়েছি এবং আমি আশা করি এটা আসলে সাকসেসফুলি আমরা শেষ করতে পারবো এবং কিছু ইন্ডাস্ট্রিতে কানেকশন দিতে পারবো। এমন প্রেক্ষাপটে ঢাকার আগে খুলনায় গ্যাস সরবরাহের দাবি স্থানীয়দের। অতি দ্রুত যদি খুলনায় গ্যাস সরবরাহ করা হয় তাহলে এই অঞ্চলে যে পদ্মা সেতুর যে সুফল, অর্থনৈতিক সুফল, এবার এই এলাকার মানুষ সেটা ভোগ করতে পারবে এবং নতুন নতুন বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, সরকারের রেভিনিউ হবে। দ্রুত পাইপলাইনের মাধ্যমে গ্যাসের সরবরাহ করে সংকট সমাধানের দাবি খুলনাবাসীর। রামিম চৌধুরী, এখন খুলনা। সিলেট মহানগরীতে বাড়ছে বিশুদ্ধ পানির সংকট। চাহিদার তুলনায় অর্ধেক পানীয় সরবরাহ করতে পারছে না সিটি কর্পোরেশন। ফলে পানির সংকটে চরম দুর্ভোগে নগরবাসী। দ্রুত সমস্যার সমাধান না করতে পারলে ভবিষ্যতে এর চরম মূল্য দিতে হবে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সন্দীপন শুভ জানাচ্ছেন বাকিটা। সিলেট নগরীর চালিবন্দর এলাকা, এটি সিলেট সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বেশিরভাগ বাসিন্দাদের এভাবেই খাবার পানির জন্য রোজ পাড়ি দিতে হয় অন্তত 1 কিলোমিটার পথ। সিটি কর্পোরেশন থেকে পানি সরবরাহ না করায় দরিদ্র এই পরিবারগুলোর বিশুদ্ধ পানির চরম সংকট সবসময়। শুধু এই একটি এলাকাই নয়, বরং নগরীর অর্ধেকের বেশি পরিবার এখন ভুগছে একই সমস্যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, নগরীর ওয়ার্ডের কলেবর বাড়লেও হয়নি সুপেয় পানির সঠিক সমাধান। পানি আইতে লেট হয়, পাওয়া যায় না। এক সময় ধরিলেন রান্তা আসলাম 2 তরকারি ভাত, এক সময় আলু সিদ্ধ ভাত রান্ধি পানির লেগি। পানির খুব কষ্ট হয়। এনের বাসা যাই, হেনের বাসা যাই, একজনে দেয়, 3 জনে দেয় না, গেট লাগাই রাখিলাই কথাবার্তা কয় তো সকলে তো সকল জিনিস ভালো হয় না। এই পানির জন্য আমরা অনেক কষ্ট করতেছি, অনেক দূর থেকে যাইতেছি, পানি ঠিক মতো আমরা পাইতেছি না। একদিন পাইতে 3 দিন পাই না, এরকম অবস্থা। কেউ দেয় না। যদি সিটি কর্পোরেশনে এই সহযোগিতাটা করেন তাই আমাদের যে যারা গরিবগুলো আছে সবাই ভালো থাকতে পারে। এদিকে পানি সংকটে নগরবাসীর এমন চরম দুর্দশায় সিটি কর্পোরেশনের অপরিকল্পিত নগর ব্যবস্থাকেই দায়ী করছেন নাগরিক প্রতিনিধিরা। ডিপ টিউবওয়েলের যেহেতু এই মুহূর্তে বিকল্প দেখা যাচ্ছে না, এই 15টা ওয়ার্ডে একাধিক করে ডিপ টিউবওয়েল করে সরবরাহ করেন। যখন ওয়াসা আসবে এবং সারফেস ওয়াটার ম্যানেজমেন্টে চলে যাবে, তখন সেই ডিপ টিউবওয়েলগুলোকে তখন আপলিফট করবেন, তুলে ফেলবেন। সেই জন্য আমরা বলছি যে যেসব 15টা ওয়ার্ডে পানি নেই সেটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফেলে না রেখে জরুরি ভিত্তিতে পানি সরবরাহ করা হোক, গাড়ি দিয়ে, ভেহিকল দিয়ে, ও মধ্যম মেয়াদের জন্য অন্ততপক্ষে ডিপ টিউবওয়েলই প্রয়োজন হয় যদি আপাতত করা হোক। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, বাজেট এবং জনবল সংকটের পাশাপাশি ওয়াসার কার্যক্রম চালু না হওয়ায় সহসাই এই সমস্যার সমাধান হচ্ছে না। পানি সাপ্লাইটা সিটি কর্পোরেশন আমরা 50% দিতে পারতেছি না। এখন সিলেট ওয়াসা হয়েছে, ওয়াসা বোর্ড হয়েছে এবং কোনো ধরনের প্রজেক্ট এখন গেলে মন্ত্রণালয় বলতেছে ওয়াসা বাস্তবায়ন, কারণ ওয়াসাতে তো আসলে যে বোর্ড গঠন হয়েছে সেই বোর্ডের অস্তিত্ব এখন আসলে নাই। তো আমাদের এই যে সাফারিংসটা এটা আসলে রয়েছে, নতুন 15টাও দিতে পারতেছি না। দক্ষিণ সুন্দর আগের 3টে ওয়ার্ড আছে, সেখানে আমাদের সিটি কর্পোরেশনের পানি সাপ্লাই নেই।
সিলেট নগরীতে প্রতিদিন প্রায় 12.5 কোটি লিটার পানির চাহিদা থাকলেও সিটি কর্পোরেশন পানি সরবরাহ করছে অর্ধেকেরও কম। সন্দীপন শুভ, এখন সিলেট। নোয়াখালীর বিভিন্ন উপজেলায় 5 শতাধিক বহুতল ভবন গড়ে উঠলেও বেশিরভাগই রাখা হয়নি অগ্নি নির্বাপন ব্যবস্থা। এসব ভবনে আগুন লাগলে 2 তলার উপরে নেভানোর সক্ষমতা নেই ফায়ার সার্ভিসের। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রম চালানোর মতো সরঞ্জামাদিরও সংকট রয়েছে। কোথাও বড় দুর্ঘটনা ঘটলে সদিচ্ছা থাকলেও সক্ষমতার অভাবে কার্যক্রম চালানো সম্ভব হয় না বলছে ফায়ার সার্ভিস কর্মীরা। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদন। নোয়াখালীর 9 উপজেলায় গত 2 দশকে গড়ে উঠেছে সহস্রাধিক বহুতল ভবন। অধিকাংশ ভবন তৈরির আগে পৌরসভা থেকে নকশা পাশ করানো হলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় মন গড়া নকশা, যার বেশিরভাগের নেই ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা। তাই সবার ভরসা একমাত্র ফায়ার সার্ভিসের ওপরেই। তবে ফায়ার সার্ভিসের অবস্থা আরও জীর্ণশীর্ণ। জেলার 9টি উপজেলায় 10টি ফায়ার স্টেশন থাকলেও 2 তলা ভবনের উপরে আগুন লাগলে নেভানোর সক্ষমতা নেই তাদের। ফলে আতঙ্ক উৎকণ্ঠায় দিন পার করতে হয় জেলার বাসিন্দাদের। যেভাবে অপরিকল্পিতভাবে বিল্ডিং উঠতেছে, এক্ষেত্রে ফায়ার সার্ভিসের কিছু করার আছে কি না আমার সন্দেহ। আগুন ধরে সব ছাই হয়ে যেতেছে। এই মুহূর্তে আমাদের শহরে ফায়ার সার্ভিসের যে অবস্থা, এই ফায়ার সার্ভিসের তাদের ওই সক্ষমতা নাই যে আগুনটা নেভানোর জন্য। ফায়ার সার্ভিসে সে আদিকালে পুরাতন ভবন নিয়ে ফায়ার সার্ভিসটা পড়ে আছে। তাদের যে সব গাড়িগুলো আছে, তারা একটা যে হুট করে একটা আগুন লাগবে, ওটা যে নিভাবে ওইরকম কোনো সক্ষমতা নেই। একই চিত্র পুরো জেলা জুড়ে। চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে বছরের বিভিন্ন সময় ছোট বড় মিলিয়ে গড়ে অর্ধশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামান্য আগুন লাগলেও তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে, যাতে কোটি টাকার লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। এতে উৎকণ্ঠায় অনেক বড় ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে চলে গেছেন অন্যত্র। অনেকগুলো দোকান আগুন লেগে যায়, কিন্তু ইনস্ট্রুমেন্টের অভাবে এটা নিবানো সম্ভব হচ্ছে না। কয়েকশো বিল্ডিংয়ের জন্য অগ্নি নিরাপণের সুব্যবস্থা এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। উপকূলীয় এই জেলাটি দুর্যোগপ্রবণ হওয়ায় বছরে ছোট বড় অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় এখানকার বাসিন্দাদের। ঘূর্ণিঝড় কিংবা বন্যায় উদ্ধার কার্যক্রম চালানোর মতো আধুনিক সরঞ্জামাদি নেই ফায়ার স্টেশনগুলোর, নেই কোনো ডুবুরি ইউনিট। বছরে 2-3টা ঘূর্ণিঝড় হয়। ফায়ার সার্ভিস যেটা আছে তাদের সক্ষমতাটা যতটুকু ঘূর্ণিঝড় হিসেবে তাদের অতটুকু সক্ষমতা নাই। স্পিড বোট, তারপরে আনুষঙ্গিক আধুনিক যে যন্ত্রপাতিগুলো তাদের কাছে নাই। নিজেদের সক্ষমতার অভাব জেনেও যে কোনো দুর্যোগে মুহূর্তেই ছুটে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক সরঞ্জামাদি পেলে দুর্ঘটনায় সহজেই উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব বলছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। বড় ধরনের কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড সংঘটিত হইলে আমাদেরকে যেভাবে উদ্ধার সামগ্রী প্রয়োজন, সেই উদ্ধার সামগ্রিকভাবে কিছু আছে, এবং আমাদের বিশেষ করে টিটিএল এবং স্নোরকেল ওই গাড়িটা আমাদের প্রয়োজন। একটা ফানিবাহী গাড়ি দিলে এই এলাকার দেখা গেছে দুর্ঘটনা দুর্যোগ মোকাবেলা করা বা অগ্নিকাণ্ড মোকাবেলা করা খুবই তাড়াতাড়ি সম্ভব হবে। গত 1 বছরে নোয়াখালীর 9 উপজেলায় 218টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে 21,13,90,000 টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, যদিও মোট ক্ষতি তার বহুগুণ। এখন নোয়াখালী। এবারে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও ইরান। ইসরায়েলি হামলার জবাবে এবার হাইফা শহরের বন্দর ও তেল শোধনাগার লক্ষ্য করে হামলা করেছে ইরান। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার রাতে তেহরানের এই হামলার প্রাথমিক উদ্দেশ্য ছিল হাইফা বন্দরটি অচল করে দেয়া। ইরানের স্থানীয় গণমাধ্যম আরও বলছে, হাইফা বন্দরে রাখা বিস্ফোরক রাসায়নিক অ্যামোনিয়ার ডিপোতে আঘাত হানারও পরিকল্পনা করেছিল তেহরান। তরল বা গ্যাস আকারে গুদামজাত এই অ্যামোনিয়া ডিপোকে ফ্লোটিং টাইম বোমা হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও রাজধানী তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান। ইসরায়েলের হামলা করেছে ইয়েমেনি হুথিরাও। এসব হামলার পর উত্তর ও মধ্য ইসরায়েল থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর। শনিবারে রাতে হামলায় 2 জন সহ ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণ গেছে 6 জনের। জেরুজালেম পোস্ট জানিয়েছেন, ইরানের সবশেষ হামলায় আহত হয়েছে আরও 12 জন। বিপরীতে ইরানে ইসরায়েলি হামলায় এই পর্যন্ত প্রাণ গেছে 10 শিশু সহ অন্তত 80 জনের। এর আগে একই দিনে তেহরানে জ্বালানি স্থাপনা ও শাহরান তেল ডিপো হামলা চালায় ইসরায়েল।
তার জবাবেই হাইফায় আঘাত হানল ইরান। নওগাঁয় ইরিবুড়ো ধানের হাটে জমে উঠেছে বেচাকেনা। সপ্তাহের ব্যবধানে মন প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে সব ধরনের ধানের দাম। এ নিয়ে আরও জানাতে মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট থেকে আমাদের সাথে আছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন ধানের দরদাম কেমন, চাষিরা এ নিয়ে কি বলছে? শাপিন হাটবাজারগুলোতে এখন জিরেশাইল, কাটারি ভোগ এবং সুফলতা ধান পাওয়া যাচ্ছে। তবে এই সবগুলোই সরু জাতের ধান বলে এবং এই সরু জাতের ধানের সরবরাহ কিছুটা কমে এসেছে। তবে চাহিদা বেড়েছে। চাহিদা বেড়ে যাওয়ার কারণে গত এক সপ্তাহের ব্যবধানে এইসব ধানের দাম বেড়েছে মনে 30 থেকে 40 টাকা পর্যন্ত। তবে গত 2 মাসের কথা যদি বলি যে পর্যায়ক্রমে এইসব ধান প্রতি মনে 200 থেকে 250 টাকা পর্যন্ত বেড়েছে। আর আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরী হাটবার এই হাটে প্রকারভেদে ধান বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে যে ধান রয়েছে জিরাশাইল বিক্রি হচ্ছে 1550 থেকে 80 টাকা পর্যন্ত। কাটারি ভোগ বিক্রি হচ্ছে 1450 থেকে 1470 টাকা পর্যন্ত এবং সুফলতা যে ধান রয়েছে তা বিক্রি হচ্ছে 1320 থেকে 1350 টাকা পর্যন্ত। এখানকার যারা কৃষকরা রয়েছেন তারা বলছেন যে তাদের মৌসুমের শুরুতে এইসব ধানের দাম কিছুটা কম ছিল, অর্থাৎ তারা কাটা পিটার পর হালকা যেই ভেজা ধান ছিল সেই সব ধান তারা সেই সময় বিক্রি করেছিলেন বলা যায় যে 1100 থেকে 1200 টাকা মন পর্যন্ত। তবে পর্যায়ক্রমে এখন সেসব ধান এখন শুকনো এবং অনেকটা পরিষ্কার হওয়ার কারণে ধানের দাম বেড়েছে এবং ধানের দাম বাড়ার যে বিষয়টা ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু বিভিন্ন চাল উৎপাদনকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা ধান কিনছেন, এতে করে যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তারা প্রতিযোগিতা করে ধান কিনতে গিয়ে ধানের দাম কিছুটা বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। আর কৃষকরা বলছেন যেহেতু মৌসুমী শুরুতে ধানের দাম কম ছিল, এখন যারা প্রান্তিক বা ক্ষুদ্র যারা কৃষক রয়েছেন তাদের ঘরে এখন ধানের পরিমাণ কমে এসেছে, কারণ তারা ধার দেনা করে যখন ধান রোপণ করেছিলেন ধান কাটার পরেই তারা আসলে সেই সব ঋণ পরিশোধের জন্য তারা সেই সময় ধান বিক্রি করেছিলেন, সেই সময় আসলে দাম কিছুটা কম পেয়েছিল। এখন বর্তমানে যে ধানের দাম তারা পাচ্ছেন এতে করে তারা অনেকটাই খুশি। তবে যেহেতু তাদের ঘরে ধান নেই যার কারণে তারা তেমনটা খুশিও বলা যায় না, কারণ তাদের ঘরে একেবারে ধানের পরিমাণ কমে এসেছে। বর্তমানে যেই ধানের দাম তারা পাচ্ছেন এতে করে অনেকটা খুশি। তবে 1500 টাকা যদি এই সরু ধানের দাম যদি পাওয়া যায় সবগুলো, তাহলে তারা অনেকটাই খুশি বলে জানিয়েছেন। আর এখানকার হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়েছে অর্থাৎ ধানের পরিমাণ কিছুটা কম রয়েছে, টাকার অঙ্কে যদি বলা যায় যে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার মতো ধানের সরবরাহ এই হাটে রয়েছে। আর এই হাট থেকে বলা যায় যে কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলায় ধানের সরবরাহ হয়ে থাকে বলে এখানকার ব্যবসায়ীরা বলেছেন। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে ইরিবুড়ো ধানের হাট নিয়ে জানাচ্ছিলেন আব্বাস আলী। ফেনীর আড়ত ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 25 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। এ নিয়ে আরও জানাতে শহরের খাচুরিয়া এলাকার মৎস্য আড়ত থেকে যুক্ত হয়েছেন সুলাইমান ডালিম। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রাত্রি ঈদুল আজহার পরের এই সময়টাতে মাছের চাহিদা কিছুটা বেশি, যার ফলশ্রুতিতে দাম কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে গত 2 সপ্তাহের তুলনায় আজকের বাজারে মাছের সরবরাহ কিছুটা কম। তবে সকাল থেকে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যশোর, খুলনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ফেনীর সোনাগাজী অঞ্চলের যেসব চাষাবাদের মাছ রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ এসছে। এছাড়াও সাগরের কিছু মাছ এসছে। গত সপ্তাহে আমরা যেসব মাছ সাগরের মাছ দেখিনি, সাগরে মাছ ধরার দীর্ঘ 45 দিনের বেশি সময়ের যে নিষেধাজ্ঞা ছিল সেটি উঠে যাওয়ার ফলশ্রুতিতে বাজারে সাগরের মাছও বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নদীর কিছু মাছও বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সাধারণত ঈদুল আজহার পরের এই সময়টাতে মাছের চাহিদা বেশি থাকে, সে কারণে দাম কিছুটা বেশি থাকে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আমরা আজকে বাজারে যেটি দেখেছি যে রুই মাছ চাষের যেসব রুই মাছ দেখেছি 1 কেজির উপরে, সেই সব রুই মাছ এবং কাতল মাছ 320 থেকে 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ যেসব 800 থেকে 900 গ্রাম সেই সব তেলাপিয়া মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 270 টাকার মধ্যে। এছাড়াও আমরা দেখেছি যে বাজারে আজকে হচ্ছে সামুদ্রিক কিছু বাইলা, পোমা, লোট্টা সহ
সুরমা সহ বেশ কিছু সামুদ্রিক মাছ, যে আমরা দেখেছি যে সামুদ্রিক মাছ একদম পাইকারিতে 210 থেকে 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, খুচরো বাজারে যেগুলো 250 থেকে 260 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও চাষের যেসব মাছ রয়েছে, নদীর যেসব মাছ রয়েছে, গুলশা, ট্যাংরা সহ অন্যান্য যেসব মাছ, সেই সব মাছেরও আজকে বাজারে এসছে এবং সেই সব মাছের চাহিদাও বাজারে বেশি রয়েছে। আর আমি দেখেছি যে নদীর যেসব মাছ রয়েছে স্থানীয় এলাকার, সেই সব মাছ 550 থেকে 600-700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বছরের এই সময়টাতে, বিশেষ করে ঈদুল আজহার পরের সময়টাতে মানুষের মধ্যে মাছের চাহিদা বেশি থাকে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু বাজারে মাছ কিনতে আসেন এবং এই জায়গা থেকে মাছের যে সরবরাহ সেটি ঠিক থাকলেও মাছের দাম কেন বেশি সেই বিষয়ে তারা কিন্তু প্রশ্ন রাখছেন। অপরদিকে বিক্রেতারা বলছেন যে সামনে যে বৃষ্টি যদি হয় এবং জলাশয় যদি বৃদ্ধি পায় এবং সাগরে মাছ ধরা যদি পুরোদমে শুরু হয়, তাহলে মাছের দাম কিছুটা কমতে পারে এবং সামুদ্রিক মাছের আহরণও যদি বাড়ে তাহলেও মাছের দাম আরো কিছুটা কমে আসতে পারে বলে বিক্রেতারা মনে করছেন। তো এই ছিল ফেনীর খাজুরি এলাকা থেকে আমাদের কাছে আজকের ফেনীর মাছ বাজারের খবরের সর্বশেষ। ফেনীর মৎস্য আড়ত থেকে যুক্ত ছিলেন সুলাইমান জালিম। আবারও ইসরায়েল ইরান হামলা প্রসঙ্গ। ইরানে ইসরায়েলের অতর্কিত বিমান হামলায় হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভয় পেয়ে যুক্তরাষ্ট্রের ইচ্ছে মতো পারমাণবিক চুক্তিতে রাজি হওয়ার বদলে উল্টো পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা কয়েক গুণ বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ দেশটির কাছে রয়েছে 60% বিশুদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90% বিশুদ্ধ করে 9টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম বলে জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। পারমাণবিক চুক্তি ইস্যুতে আলোচনা অব্যাহত রেখেছিল ইরান যুক্তরাষ্ট্র। ঠিক এমন সময় এসে শুক্রবার ইরানের পারমাণবিক সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। একদিন না যেতেই নজিরবিহীন পাল্টা হামলা চালিয়ে তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দেয় তেহরান। এমন পরিস্থিতির মধ্যে পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই বলে জানিয়েছে ইরান। কারণ ইসরায়েলের অতর্কিত হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করছে তেহরান। এমনকি মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয় হামলার আগে গোপনে ইসরায়েলকে প্রায় 300টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন এখন আগের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা বাড়াবে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয় পারমাণবিক কর্মসূচির উন্নয়নে কয়েক দশক ধরে সময় ও অর্থ ব্যয় করে যাচ্ছে ইরান। এর অর্থ তারা চাইলেই যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। 1957 সালে ইরানের সাথে যৌথভাবে পারমাণবিক কর্মসূচি শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর 1960 সাল থেকে পারমাণবিক অবকাঠামো তৈরি করে আসছে ইরান। পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির উন্নয়ন শুরু করে 1970-এর দশকে, কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লবের সময় সমর্থন প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি। এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি উৎপাদনে ব্যবহৃত একটি প্রক্রিয়া। এমনকি উচ্চ স্তরের পারমাণবিক বোমা তৈরিতেও ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হয়। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। আর চলতি বছর সবশেষ দেয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য বলছে ইরানের কাছে 400 কেজির বেশি ইউরেনিয়াম আছে, যা 60% বিশুদ্ধ। এটি যদি আরও বিশুদ্ধকরণের দিকে অগ্রসর হয় তবে 9টি পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের খুব একটা সময় লাগবে না। ইরানের নাতেনজে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে দেশটির পারমাণবিক কর্মসূচি প্রকল্পের প্রাণ বলা হয়। সেখানেই শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। তবে কতটা ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফোর্দো, ইস্পাহান এবং বুশেহর পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইসরায়েল ও ইরানে হামলার ভয়াবহতা কতদূর? ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে তাদের আক্রমণ, পাল্টা আক্রমণ, নাকি রূপ নেবে পারমাণবিক যুদ্ধে? এছাড়াও কারা কারা জড়িয়ে যেতে পারে দুই পরাশক্তির সংঘাতে? এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। জাহানারা ভূঁইয়া জানাচ্ছেন বিস্তারিত।
পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বনিবনা না হওয়ায় হঠাৎ করেই তেহরানের উপর চটেছে ইসরায়েল। বিমান হামলা দিয়ে শুরু করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ইসরায়েলকে। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলায় আর কোন দেশ জড়িয়ে পড়তে পারে? আন্তর্জাতিক ভূ রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়তে যাচ্ছে দুই পরাশক্তির সংঘাতের জেরে? এসব নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, যেখানে বলা হয়েছে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরানের প্রক্সি যোদ্ধা হামাস, হিজবুল্লাহ ও ইরাকের মিলিশিয়া গোষ্ঠী। সেই আতঙ্কে এরই মধ্যে এই অঞ্চল থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। এছাড়াও ইরানকে ঠেকাতে যুক্তরাষ্ট্রকে যে কোনো উপায়ে পাশে পেতে চায় ইসরায়েল। কারণ কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বাংকার ধ্বংসের বোমা, যা দিয়ে ইরানের ফোর্ডো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সংঘাতে জড়াতে পারে ইরান। শত্রুপক্ষের দোসর সৌদি আরবের উপর বহুদিন ধরেই ক্ষোভ রয়েছে ইরানের। এছাড়া ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেয়ায় জর্ডানকেও লাল তালিকায় রেখেছে তেহরান। ইসরায়েল তাদের এবারের হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করলেও ইউরেনিয়াম ধ্বংস করতে পারেনি। ধারণা করা হচ্ছে মাটির কয়েক ফুট গভীরে নিউক্লিয়ার বোমা সংরক্ষণ করে রেখেছে ইরান। বিবিসি বলছে, তেল আবিব যদি তেহরানের পারমাণবিক বোমা ধ্বংস করতে না পারে, তবে সামনের দিনগুলোতে এর চড়া মাশুল গুনতে হবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এর মিত্রদের, যেখানে পারমাণবিক যুদ্ধ অসম্ভব কিছু নয়। ইরান ইসরায়েলের চরম উত্তেজনা করে পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতিতেও বেশ নেতিবাচক প্রভাব ফেলছে। এরই মধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে তেলের দাম। এই পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে তেল সরবরাহে সংকট দেখা দিতে পারে। এছাড়াও লোহিত সাগরে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি যোদ্ধারাও যদি পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজে ফের হামলা শুরু করে, তবে নিঃসন্দেহে অস্থির করে তুলবে বিশ্বকে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করবো এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ইরানের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে 7। হাইফার জ্বালানি কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি হামলায় গ্যাস ফিল্ড ডিপোতে আগুন। কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছে না কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য। দাম নির্ধারণ না করে উন্মুক্ত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। ঋতুচক্রে আবারও হাজির বর্ষা। প্রকৃতি হবে স্নিগ্ধ, সিক্ত হবে তপ্ত নগরী। আতঙ্ক শুধু খানাখন্দে ভরা সড়ক আর জলাবদ্ধতা নিয়ে। গ্যাস সংকটে থমকে আছে খুলনার শিল্পায়ন। ভোলায় গ্যাস আগে রাজধানীতে নেয়ার পরিকল্পনায় নিরাশ স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তারা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/ekontv।